ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই প্রিয় ছাত্রছাত্রী। আজকে আমরা নির্দিষ্ট সমাকলের দ্বিতীয় নম্বর যে অধ্যায় আছে সেই দ্বিতীয় নম্বরের অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু আলোচনা করব। সবাই বই বের করবে। বইয়ের ২৫৭ নম্বর যে পেজটা রয়েছে ২৫৭ নম্বর পেজ অর্থাৎ নির্দিষ্ট সমাকলের দ্বিতীয় নম্বর পর্বে কি আছে সেটাই কিন্তু আজকে আমরা শিখব। ওকে? চ্যাপ্টার শুরু করার আগে এই চ্যাপ্টারের কিছু বিশেষত্ব আমি কিন্তু আলোচনা করব। সেগুলো মন দিয়ে তোমরা শুনবে। তারপর অঙ্ক যখন হবে তখন অঙ্কটা তোমরা সবাই দেখবে। ১ম আমাদের যে জিনিসগুলো মনে রাখতে হবে, ধরো কোনো এক জায়গায় রয়েছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই। আর এখানে রয়েছে শুধুমাত্র sin x আর dx। এইটাকে তুমি চেঞ্জ করে লিখতে পারো কিভাবে? 0 থেকে পাই থাকবে আর এই জায়গা sin x এর পরিবর্তে পাই মাইনাস x তুমি লিখতে পারো। এটা একটা ফর্মুলা। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কোনো ফর্মুলার ডেপথে বা প্রমাণে আমি কিন্তু যাচ্ছি না। যেহেতু তোমাদের হাতে সময় খুবই কম, সেজন্য আমি কিন্তু শুধুমাত্র অঙ্ক কিরকম লজিকে আছে, কোন লজিক শিখলে তোমরা অঙ্ক পারবে, সেই জায়গায় সরাসরি আমি প্রবেশ করেছি। ধরো কোনো এক জায়গা রয়েছে 0 থেকে π/2, এই জায়গা রয়েছে শুধুমাত্র tan x আর dx। তাহলে কি করতে পারবে তোমরা? নিচে কিন্তু লিমিট সর্বদা 0 ই থাকতে হবে। অন্য কোনো লিমিট থাকলে তবে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারবে না। 0 থেকে π/2 শুধুমাত্র x এর জায়গাটা পরিবর্তন করে তোমরা π/2 - x এটা লিখতে পারো। ওকে? তাহলে এটা হলো আমাদের প্রথম ফর্মুলা। কি? যদি কোনো সময় 0 থেকে কোনো একটা এই জায়গায় রয়েছে পাই f অফ x dx, তাহলে এই x এর পরিবর্তে চেঞ্জ করে আমরা কি লিখতে পারবো? f অফ পাই মাইনাস x ইনটু dx। ফার্স্ট ফর্মুলা হলো এটা। ক্লিয়ার সবার কাছে? এই অঙ্ক শেখার জন্য আমাদের ওয়াট ফাংশন এবং ইভেন ফাংশন শিখতে হবে। ওয়াট ফাংশন আর ইভেন ফাংশন কি জিনিস? ওয়ার্ডের বাংলা হচ্ছে অযুগ্ম অপেক্ষক। নামগুলো লিখে রাখবে। অযুগ্ম অপেক্ষক। এই অযুগ্ম অপেক্ষক যার ইংরাজি নাম হচ্ছে ওয়াট ফাংশন। ODDFUNCTION ওয়াট ফাংশন। ওয়াট ফাংশন কি জিনিস? উদাহরণ দিলে খুব সহজে তোমরা বুঝে যাবে। ধরো আমি ধরে নিলাম f অফ x এইটা মানে হলো sin x। এক্স এর জায়গা আমি মাইনাস এক্স বসাচ্ছি। মাইনাস এক্স বসালে এখানেও সাইন এক্স এর জায়গা মাইনাস এক্স বসবে। এই মাইনাসটা বাইরে বেরিয়ে গেল। তাহলে পড়ে থাকে শুধুমাত্র সাইন এক্স। তাহলে এফ অফ মাইনাস এক্স এই জায়গা ছিল। তাহলে এফ অফ মাইনাস এক্স এই মাইনাস রেখে দিলাম, সাইন এক্স মানে কি এফ অফ এক্স বলতে পারি। যদি কোনো জায়গা এমন ঘটনা ঘটে যে এক্স এর জায়গা মাইনাস এক্স বসালাম, তাহলে ওই মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, তাহলে সেই জাতীয় ফাংশনকে বলা হয় ওয়াট ফাংশন। এই সাইন এক্স হলো একটা ওয়াট ফাংশন। ক্লিয়ার? আরেকটা উদাহরণ দিই আমি। ধরো আমি লিখেছি এফ অফ এক্স এটা ইজুগাল টু এক্স কিউব। তাহলে এফ অফ মাইনাস এক্স ইজুগাল টু মাইনাস এক্স কিউব লেখা যাবে, বোঝাই যাচ্ছে। তাহলে এটাকে তো লেখা যায় মাইনাস এফ অফ এক্স। তাহলে এক্স এর জায়গা মাইনাস এক্স বসালে সেই মাইনাস যদি বাইরে বেরিয়ে যায়, এই জাতীয় অপেক্ষককে কি বলা হবে? ওয়াট ফাংশন বলা হবে। পরিষ্কার? এরপর ইভেন ফাংশন আমরা শিখব। ইভেন ফাংশন কি জিনিস দেখো। ইভেন ফাংশন বা এর আরেকটা নাম হচ্ছে যুগ্ম অপেক্ষক। যুগ্ম অপেক্ষক। ওকে? এর ইংরাজি নাম কি? ইভেন ফাংশন। ইভেন ইভিইএন ইভেন এফইউএনসি যদি মাথায় দাও ওটাকেই ফাংশন বোঝানো হয় ম্যাথমেটিক্সে। এগুলো শর্টকাট একটা লেখার নিয়ম। ইভেন ফাংশন। ইভেন ফাংশন কেমন জিনিস? ধরো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমি ধরলাম কজ এক্স। এবার x এর জায়গা মাইনাস এক্স বসালাম। এখানে cos অফ মাইনাস এক্স আমি বসিয়ে দিলাম। তাহলে দেখো মাইনাস এক্স যখন বসিয়েছি cos এ কিন্তু মাইনাসটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যায়। তাহলে ওই মাইনাসটা কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আমি কি বলতে পারি যে f অফ মাইনাস এক্স এটা মানে শুধুমাত্র f অফ এক্স হলো, এখানে কোনো মাইনাসের অস্তিত্ব নেই। যদি এই জাতীয় কোনো অপেক্ষক তোমরা খুঁজে পাও তাহলে সেই অপেক্ষকটিকে বলা হবে কিন্তু যুগ্ম অপেক্ষক। এর আরো উদাহরণ কি হতে পারে? ধরো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমরা মড এক্স লিখেছি। তাহলে এই জায়গাও যদি আমরা মাইনাস বসিয়ে দিই, মাইনাসটা তার মড করলাম, দেখো মাইনাসটা শুধুমাত্র ভ্যানিশ হয়ে যায়। এটাও আমাদের ইভেন ফাংশন হতে পারে। এছাড়া কি হতে পারে? যদি আমি লিখি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই জায়গাও যদি মাইনাস এক্স লিখি, মাইনাস এক্স তার হোল স্কোয়ার মানে শুধুমাত্র এক্স স্কোয়ার হয়। তাহলে এটাও হলো ইভেন ফাংশন। তাহলে ওয়াট ফাংশন, ইভেন ফাংশন শিখলাম। আর এর আগে একটা লজিক শিখলাম আমরা কি? যদি লোয়ার লিমিট 0 হয়, লোয়ার লিমিট যদি 0 হয়, মাথায় যেটা রয়েছে
এক্স এর জায়গা সেটার থেকে বিয়োগ করে লেখা যাবে। 0 থেকে π/2 রয়েছে, tan রইল π/2 মাইনাস এক্স লেখা যাবে। প্রতিটা ফাংশনে তুমি এটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু লোয়ার লিমিটটা তোমার 0 থাকতে হবে। এবার এই ওয়াট ফাংশন আর ইভেন ফাংশন আমরা কেন শিখলাম সেটা একটু দেখি। ওয়াট ফাংশন আর ইভেন ফাংশন আমরা এই কারণেই শিখেছি, ধরো কোনো এক জায়গায় রয়েছে লোয়ার লিমিট রয়েছে মাইনাসে, আপার লিমিট রয়েছে এ। লোয়ার লিমিটেও যা রয়েছে আপার লিমিটেও তাই রয়েছে, কিন্তু একটা নেগেটিভ রয়েছে, একটা পজিটিভ রয়েছে। এরকম কোনো অপেক্ষক যদি হয়, তাহলে মনে করো এই জায়গায় রয়েছে শুধুমাত্র সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন তোমাকে করতে বলা হয়েছে। সর্বপ্রথম তুমি চেক করবে এই জায়গায় যে অপেক্ষকের ইন্টিগ্রেশন করতে দেওয়া হয়েছে সেই অপেক্ষকটা ওয়াড নাকি ইভেন। তোমাকে প্রথম এটা চেক করতে হবে। তাহলে আমি এই জায়গায় লিখছি যে ধরি এফ অফ এক্স এটা ইজ ইকুয়াল টু সাইন এক্স। ওয়াড ইভেন চেক করার জন্য কি করতে হয়, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাতে হয়। তাহলে সাইন অফ এখানে মাইনাস এক্স বসিয়ে দিলাম, মাইনাস সাইন এক্স পেলাম। তাহলে আমি বলতে পারি কি এটা মাইনাস এফ অফ এক্স হলো। যদি মাইনাস ঢোকানোর পর সেই মাইনাসটা বাইরে বেরিয়ে আসে, তাহলে সেটা কোন জাতীয় অপেক্ষক হয়, ওয়াট ফাংশন হয়। তাহলে আমি এই জায়গায় লিখতে পারি কি, যে অতএব এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াট ফাংশন, এফ ইউ এন সি, বা এফ অফ এক্স ইজ এ ওয়াট ফাংশন, যেমন ভাষা তোমরা লিখতে চাও। ওকে, তাহলে কোনো ফাংশন যদি ওয়াট ফাংশন হয় এবং তার লোয়ার লিমিট আপার লিমিট সমান কিন্তু নেগেটিভ চিহ্নযুক্ত হয়, তাহলে একবারে এর অ্যান্সার লিখে দেবে কি, অতএব মাইনাস এ থেকে এ সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার কথাটা? যদি কোনো অপেক্ষক ওয়াট ফাংশন হয়, ওয়াট ফাংশন হলে তার ভ্যালু সর্বদা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। কিন্তু লক্ষ্য কি রাখতে হবে, লোয়ার লিমিট আপার লিমিট সমান আছে, একটা নেগেটিভ আছে, এইটুকুই শুধু লক্ষ্য রাখতে হবে। এটা যদি ওয়াট ফাংশন না হয়ে ইভেন ফাংশন হতো তাহলে কি হতো সেটা আমরা একটু দেখি। তাহলে ওয়াট ফাংশন হলে ওই ইন্টিগ্রেশনের মান সরাসরি 0 লিখে দেবে, শুধু চেক করবে ওয়াট নাকি ইভেন, ওয়াট হলে সরাসরি 0। তাহলে ওয়াট আর ইভেন যদি হয় তাহলে কি ঘটনা ঘটে আমি একটু সূত্র আকারে লিখে দিই। মাইনাস এ থেকে এ এফ অফ এক্স, এখান থেকে তোমরা দুখানা জিনিস পেতে পারো। দুখানা জিনিস এরকম না লিখে আমি এই জায়গা থেকে লিখছি, এখান থেকে ১ নম্বর তুমি কি পেতে পারো, 0 পেতে পারো। কখন 0 পেতে পারো, যখন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সরি এফ অফ এক্স ইজ এ ওয়াট ফাংশন হবে। এফ অফ এক্স ইজ এ ওয়াট ফাংশন। ক্লিয়ার? এফ অফ এক্স যদি ওয়াট ফাংশন হয় তাহলে ওর ভ্যালুটা সরাসরি 0 হবে। কিন্তু এফ অফ এক্স যদি ইভেন ফাংশন হয় তাহলে এই জায়গায় একটা 2 দেবে, লোয়ার লিমিটটা 0 হয়ে যাবে, আপার লিমিট থেকে যাবে, আর এফ অফ এক্স যেমন রয়েছে তেমন রইল এখানে। তাহলে এই জায়গায় এটা কখন ঘটবে, যখন এফ অফ এক্স ইজ এ ইভেন ফাংশন। ইভেন ফাংশন। ক্লিয়ার কথাটা? তাহলে এফ অফ এক্স যদি ইভেন ফাংশন হয় তাহলে 2 ইনটু এটা লিখতে পারবো। আর এফ অফ এক্স যদি ওয়াট ফাংশন হয় তাহলে ওর ভ্যালুটা সরাসরি 0 লিখবো। যখন অঙ্ক করব তখন আমরা দেখতে পারবো। এইজন্য আমি বলি যে সূত্র প্রথমে না লিখে অঙ্ক করতে, করতে সূত্র বোঝানোটা সবথেকে ভালো। চলো আর কোনো সূত্র আমি বোঝাবো না। মাত্র ৩ টে জিনিস আমি বুঝিয়েছি। 0 যদি নিচে থাকে লিমিট, তাহলে x এর জায়গা আপার লিমিট মাইনাস x লেখা যাবে। ২ নম্বর ওয়ার্ড ইভেন আমি শিখিয়েছি। যদি ওয়ার্ড হয় তাহলে তার ভ্যালু 0 হবে, আর ইভেন হলে আমি এইটুকু লিখবো। এইটুকু নিয়ে আমি এগোতে থাকবো। সামনে যে অঙ্ক পাবো সেই অঙ্ক আমি এক, এক করে অঙ্ক করানোর সঙ্গে, সঙ্গে সূত্রগুলো বলবো। ওকে? দেখো এই যে টপিক্সটা আজকে আমরা শুরু করেছি, এই টপিক্স কিন্তু আমি দুটো ক্লাসের মাধ্যমে সমাপ্ত করব। প্রথম যে ক্লাসটা আমি করাবো সেটা হলো ৫ নম্বর থেকে শুরু করব সংক্ষিপ্তের এবং বর্ণনামূলকের অঙ্কগুলো আলোচনা করব। এবং দ্বিতীয় যে পার্টটা আমি আনবো সেই পার্টে কিন্তু আমি মড ফাংশন এবং দ্বিতীয় বর্ণনামূলকের যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে সেগুলো নিয়েই কিন্তু আলোচনা করব। সুতরাং ক্লাস কিন্তু মনোযোগ সহকারে দেখবে। যদি কোনো জায়গায় অসুবিধা হয় সঙ্গে, সঙ্গে আমাকে প্রশ্ন করবে। আমি আছি তোমাদের পাশে। শুরু করব আজকের ক্লাস। যে ৩ টে সূত্র শিখেছি সেটাই আগে আমরা ইউজ করা শিখি। আমি একবার তোমাদের মনে করে দেওয়ার চেষ্টা করি। এরকম কোনো জিনিস শিখেছিলাম? 0 থেকে পাই এই জায়গায় শুধুমাত্র sin x রয়েছে dx। এটাকে x এর পরিবর্তে কি লেখা যাবে? sin পাই মাইনাস x dx। এই লজিকটা অনুযায়ী এই অঙ্কটা করার আমরা চেষ্টা করব। i মানে হচ্ছে ইন্টিগ্রেশন, ঠিক আছে? এটা বলে দেওয়া হচ্ছে 0 থেকে পাই x এফ অফ সাইন এক্স আর এই জায়গা রইল ডিএক্স। তাহলে ওই লজিক অনুযায়ী এটাকে কি আমি বলতে পারি 0 থেকে পাই রইল, এক্স এর জায়গা লিখলাম পাই মাইনাস এক্স, এই যে লিখলাম, আর এই জায়গা রইল এফ অফ সাইন এক্স এর জায়গা পাই মাইনাস এক্স লিখলাম আমি। পরিষ্কার সবার কাছে?
কি করলাম, এক্স এর জায়গায় পাই মাইনাস এক্স আমি লিখে দিয়েছি। এবার ইমাজিন করো তো, এই জায়গায় কি রয়েছে, 0 থেকে পাই রয়েছে, আর এখানে রয়েছে পাই মাইনাস এক্স। সাইন পাই মাইনাস এক্স মানে কি, শুধুমাত্র সাইন এক্স, তাহলে এই যে রইলো শুধুমাত্র সাইন এক্স, আর এই যে রইলো আমাদের ডিএক্স। এই রাশিমালাটা এর সঙ্গে এবার গুণ করে দেবো আমরা, এর সঙ্গেও গুণ করব, এর সঙ্গেও গুণ করব। তাহলে 0 থেকে পাই, এই জায়গায় রয়েছে পাই এফ অফ সাইন এক্স ডিএক্স, মাইনাস আবার 0 থেকে পাই এক্স এর সঙ্গে এবার গুণ করছি, এক্স এফ অফ সাইন এক্স ইন্টু ডিএক্স। পরিষ্কার? পরিষ্কার তো? তাহলে দেখো তো, এই যে জিনিসটা আমি লিখেছি, এই জিনিসটাই আমার প্রশ্নে ছিল, এই জিনিসটাই আমার প্রশ্নে ছিল। দেখো তো একদম হুবহু সেম জিনিসটা এখানে এসেছে। তাহলে এইটা মানে আমি কি ধরেছিলাম, আই। তাহলে এই জায়গাও আমি বসিয়ে দিতে পারি কি, আই। বাদিকে তো অলরেডি আই রয়েছে, এই যে আই রয়েছে। তাহলে এই আই যদি এইদিকে আসে কটা আই হবে? দুটো আই হবে। তাই জন্য আমি এই যে পরের পেজে লিখছি যে 2i ইজ ইকুয়াল টু 2i ইজ ইকুয়াল টু কি পড়ে রয়েছে, শুধুমাত্র 2i ইজ ইকুয়াল টু পড়ে রয়েছে আমার 0 থেকে পাই, পাই এফ অফ সাইন ডিএক্স। তাহলে সেই জিনিসটাই আমি এই যে লিখছি কি, 0 থেকে পাই, এই যে লিখলাম পাই এফ অফ সাইন এক্স ডিএক্স। এবার আমাকে তো জিজ্ঞাসা করেছে ইন্টিগ্রেশনের মানটা, এই ইন্টিগ্রেশনের মানটা এটা হবে সেটা প্রমাণ করতে বলেছে, কিন্তু আমি দেখিয়ে ফেলেছি কি 2i মানে হচ্ছে এটা। তাহলে i মানে কি হবে, i মানে আমাদের শুধুমাত্র এইটা এইদিকে যদি চলে আসে, পাই যেহেতু ধ্রুবক সংখ্যা বাইরে লিখলাম, এই দুইটাই যে ভাগ করে লিখলাম, আর 0 থেকে পাই এই যে লিখলাম, আর এফ অফ সাইন এক্স ডিএক্স। ক্লিয়ার? দেখো তো এই যে রাশিমালাটা লিখেছি এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল নাকি, দিয়েছিল এটাই প্রমাণ করতে। তাহলে প্রত্যেকটা অঙ্ক এই এক লজিকের মাধ্যমে কিন্তু তোমাদের সমাধান হয়ে যাবে। প্রত্যেকটা অঙ্ক কি করব, শুধুমাত্র এক্স এর জায়গায় আপার লিমিট মাইনাস এক্স লিখব। পরিষ্কার তো? তাহলে এগিয়ে যাব, পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো, 6 দাগের প্রশ্নটা দেখো, আমার আগেই তোমরা পারবে। এই জায়গায় কি বলেছে, এ থেকে বি এফ অফ কে এক্স ডিএক্স, এইটা মানে এই রাশিমালাটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা চেষ্টা করি যে এটা আমরা পারবো কিনা। এই জায়গায় দেখতে পাচ্ছি যেহেতু কে এক্স রয়েছে আর এখানে এক্স রয়েছে, এই কে এক্সটাকে চেঞ্জ করব, তাই আমি ধরে নিলাম যে ধরি কে এক্স ইজ ইকুয়াল টু জেড। তাহলে এর যদি ডেরিভেটিভ করি কে ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু কি হবে, ডিজেড হবে। তাহলে শুধুমাত্র ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড বাই কে হবে। তাহলে আমি এখন ইন্টিগ্রেশন বসাবো, কিন্তু তার আগে আমার লিমিট চেঞ্জ করে নিতে হবে, গতদিন ক্লাসে আমি তোমাদের শিখিয়েছিলাম। তাহলে এর যদি আমি লিমিট চেঞ্জ করে নিই, এই যে আমার রাশিমালাটা লিখছি, সমীকরণটা ছিল এক্স দিয়ে, আমি তৈরি করলাম জেড। এক্স এর লিমিট ছিল এ থেকে বি, আমি এক্স এর জায়গায় যদি এ বসাই তাহলে কি পড়ে থাকে, এ কে পড়ে থাকে। এক্স এর জায়গায় যদি বি বসাই তাহলে কি পড়ে থাকে, বি কে পড়ে থাকে। তাহলে আমি কি বলতে পারি, প্রতিস্থাপন হয়ে নতুন লিমিট যেটা হলো সেটা হলো এ কে থেকে বি কে লিখলাম। পরিষ্কার? আমার dx এর পরিবর্তে dz বাই কে লেখা যাবে। তাহলে dz বাই কে, ওই কেটাকে সামনে 1 বাই কে লিখলাম, আর এই যে লিখলাম আমরা dz। ওকে, কি পড়ে রয়েছে এই জায়গা, এফ অফ এইটুকুর ভ্যালুটা, এইটুকুর ভ্যালু আমি জেড ধরেছি, তাহলে এফ অফ জেড পড়ে রইলো। এই যে এফ অফ জেড লিখলাম আমি। আবার রিপিট করছি, লিমিটটাকে পরিবর্তন যেমন করে করেছি লিখলাম, এইটাকে আমরা জেড ধরেছি তাই এফ অফ জেড, আর ডিএক্স মানে ডিজেড বাই কে তাই লিখলাম। তো এটাই তো প্রমাণ করতে দিয়েছিল। আমার স্যার আমাকে একটা উদাহরণ দিত, কি উদাহরণ দিত জানো, যে 0 থেকে এ এফ অফ গরু, আর এই জায়গা যদি ডি গরু লেখা থাকে, আর এর মানও যা হবে, আর যদি আমি লিখি এফ অফ এক্স 0 থেকে এ, আর এই জায়গায় যদি ডিএক্স লিখি, দুটোই একই জিনিস। এই ভাষাটাই আমার স্যার আমাকে ইউজ করাতো। তাহলে এই জায়গাও যদি আমি জেড এর পরিবর্তে শুধু এক্স লিখে নিই তাহলেই তো এই প্রমাণটা এসে যাচ্ছে, তো তুমি লিখতেই পারো এক্স, কোনো অসুবিধা নেই। 1 বাই কে, এই জায়গা রইলো এ কে থেকে, এই জায়গা রয়েছে বি কে, এফ অফ এক্স ডিএক্স। ক্লিয়ার কথাটা? ওটা জাস্ট চল রাশিটাকে পরিবর্তন করেছে, যে চলটা আছে সেই চলটাকে পরিবর্তন করে লেখা হচ্ছে, আর কিচ্ছু না। তাহলে এই হলো আমাদের 6 এর 1 নম্বর প্রমাণটা। এগিয়ে যাব পরবর্তী দিকে। পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে 6 এর 2 নম্বর কোশ্চেন। কি বলেছে? 0 থেকে পাই বাই 2 এটা ইজ ইকুয়াল টু এটা প্রুভ করতে হবে। তাহলে সেই একই লজিক, লোয়ার লিমিট যদি 0 থেকে x এর পরিবর্তে আপার লিমিট মাইনাস x লেখা যায়,
তাহলে একইভাবে এই জায়গা i = কি ধরে নিলাম 0 থেকে π/2 এই জায়গা রইল sin x আর এই জায়গা রইল f of sin 2x dx। ক্লিয়ার? তাহলে আমি কি করতে পারি 0 থেকে আপার লিমিট কিছু থাকলে x এর পরিবর্তে আপার লিমিট -x লেখা যায়। সেম ভাবে f অফ sin এই জায়গা রয়েছে 2 ইনটু আপার লিমিট -x। ক্লিয়ার কথাটা? x এর পরিবর্তে আপার লিমিট -x আমি লিখলাম। তাহলে আমি এই জায়গায় বলতে পারি বাঁদিক তো i রয়েছে। এই যে রইল 0 থেকে π/2 sin π/2 - x মানে কি লেখা যায়? cos x লেখা যায়, লিখলাম। আর f অফ এই জায়গা রয়েছে sin 2 যদি ভিতরে গুণ করি 2 ভিতরে গুণ করলে কি হবে 2 ইনটু π/2 - 2x 2 2 কেটে গেলে কি হবে π - 2x sin π - 2x এটাকে কি লেখা যায় শুধুমাত্র sin x। তাহলে এটাকে আমরা কিন্তু sin 2x লিখতে পারি। ক্লিয়ার? তাহলে এইটাই কি প্রমাণ করতে দিয়েছিল আমাদের? দিয়েছিল? কঠিন জিনিস কি মনে হচ্ছে? কতটা সিম্পল ইমাজিন করো তো। শুধুমাত্র যে কথাগুলো বলছি সেই কথাগুলোই খেয়াল করতে হবে। আর কিচ্ছু খেয়াল করার দরকার নেই। ওকে? তাহলে এই ছিল আমাদের ৬ এর ২ নম্বর কোয়েশ্চেন কিন্তু। এবার চলে যাব ৬ এর এবার রয়েছে ৭ দাগের কোয়েশ্চেনটা। ৭ দাগে কি বলেছে? এইটা ইকুয়াল টু এইটা প্রমাণ করো। তাহলে চেষ্টা করি ৭ দাগে কি বলেছে? এইটা ইকুয়াল টু এইটা যদি আমাদের প্রমাণ করতে হয়, আমি এই জায়গা ধরে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে এই রাশিমালাটা উঠে x হয়েছে। তাহলে এই রাশিমালাটাকেই আমি ধরে নেব। a + b - x = z। তাহলে এই জায়গা থেকে বলা যায় -dx = dz বা dx = -dz বলা যায়। লিমিটটাকে চেঞ্জ করব। অনেকবার বলেছি লিমিট কি করে চেঞ্জ করতে হয়। যে রাশিমালা ছিল সেটা লিখব, যেটা তৈরি করলাম সেটা লিখব। প্রথম রাশিমালার লিমিট a থেকে b তে ছিল। a যদি এই জায়গায় বসাই a কেটে গেলে শুধু b হয়। b যদি এই জায়গায় বসাই b কেটে গেলে শুধুমাত্র a হয়। তাহলে আমাদের এই জায়গা পড়ে রইল কি? নতুন লিমিট রইল আমাদের b থেকে a। dx এর পরিবর্তে -dz বসানো যায় তাই মাইনাস বসালাম। dx এর পরিবর্তে dz বসালাম। আর এইটার পরিবর্তে z বসালাম। এই যে f অফ z। গতদিন তোমাদের একটা কথা কি আমি বলেছিলাম? খেয়াল করে দেখো তো যদি সামনে কোনো সময় মাইনাস থাকে তাহলে এইটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে মাইনাসের জন্য আমি এটাকে চেঞ্জ করে লিখলাম a থেকে b। আর আগের অঙ্কটার মতনই z কে চেঞ্জ করে আমি x লিখতেই পারি কারণ চলরাশি চেঞ্জ করে অন্য চলরাশি লেখাই যেতে পারে। তাহলে সেটাই তো প্রমাণ করতে দিয়েছি। ক্লিয়ার কথাটা? তাহলে এটা ছিল ৭ নম্বর কোশ্চেন। এটাও কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। চলে যাব আমরা এর পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে ৮ নম্বর কোশ্চেন। ৮ নম্বর কোশ্চেনও একদম ইজি কোশ্চেন। এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলেছে। শুধুমাত্র সহজ যে পদ্ধতিটা বলেছি সেই পদ্ধতিতেই যাবে, অন্য পদ্ধতিতে যাওয়ার দরকার নেই। এই জায়গা i = 0 থেকে ধরে নিলাম। তোমাদের প্রশ্ন হতে পারে স্যার কোনো ক্ষেত্রে আপনি আই ধরে নিচ্ছেন, কোনো ক্ষেত্রে ধরে নিচ্ছেন না। তুমি প্রতি ক্ষেত্রেই আই ধরে নাও। কোনো অসুবিধা নেই। আই মানে হচ্ছে ইন্টিগ্রেশন আর কিচ্ছু না। তাহলে এই যে রইল 0 থেকে এখানে রয়েছে cos টু দি পাওয়ার 5x dx। নিচের লিমিট 0 থাকলে কি লেখা যায়? নিচের লিমিট 0 থাকলে x এর পরিবর্তে সেইটা আপার লিমিট মাইনাস x লেখা যায়। cos পাই মাইনাস এক্স পাই কতটুকু পাই হলো এইটুকু পাই মাইনাস এক্স মানে সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে আর সেকেন্ড কোয়াড্রেন্টে যদি cos থাকে সেটা হয় নেগেটিভ নেগেটিভের মাথায় রয়েছে পাস -1 এর মাথায় রয়েছে পাস তাহলে -1 হয় তাহলে এটাকে আমরা কি বলতে পারি যে এই জায়গাটা মাইনাস বেরিয়ে আসবে 0 থেকে পাই রইলো আর cos টু দি পাওয়ার 5 x বলা যায় কেন পাই মাইনাস এক্স মানে মাইনাস কজ এক্স তার মাথায় 5 মানে আসলে সেই মাইনাসটা বাইরেই চলে আসে কি বললাম কথাটা cos পাই মাইনাস এক্স এর হোল টু দি পাওয়ার রয়েছে 5 তাহলে এইটা মানে মাইনাস cos এক্স লেখা যায় তার হোল টু দি পাওয়ার 5 রয়েছে ওকে তাহলে এইটাকে কি লেখা যায় মাইনাস cos টু দি পাওয়ার 5x সেই কথাটা এই জায়গায় লিখেছি তাহলে দেখো তো এটাই কি প্রশ্নে ছিল ছিল তো প্রশ্নে তাহলে আমি কি বলতে পারি যে i ইকুয়াল টু মাইনাস আই ওই i এইদিকে আসলে 2i ইকুয়াল টু 0 এখান থেকে আমরা বলতে পারি শুধুমাত্র i ইকুয়াল টু 0 i মানে কি i মানেই তো ওই রাশিমালাটা ইন্টিগ্রেশন তো সেটাই তো 0 প্রমাণ করে দিলাম আমরা ক্লিয়ার কথাটা তাহলে এটা ছিল কিন্তু আমাদের ৮ নম্বর কোশ্চেন এগিয়ে যাব সামনের দিকে পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো নেক্সট প্রশ্ন যেটা রয়েছে আমাদের আমাদের এবার রয়েছে কত নম্বর প্রশ্ন এটা হচ্ছে ৯ নম্বর প্রশ্ন এ জায়গায় দাগ নাম্বার লিখতে ভুলে গিয়েছি ৯ নম্বর প্রশ্ন
9 নম্বর প্রশ্নটা আরেকটা নতুন সূত্র আমি শেখাবো, তারপর সেখান থেকে এটা ইউজ করব আমরা। যদি কোনো সময় তোমরা দেখো যে এমন ঘটনা ঘটেছে যে এফ অফ আপার লিমিট প্লাস এক্স এটা ইজ ইকুয়াল টু শুধুমাত্র এফ অফ এক্স ঘটছে। তাহলে তোমরা একটা জিনিস লিখতে পারবে, স্যার এই জিনিসটা কি লিখলেন? আমাদের কাছে না সঠিকভাবে বোধগম্য হলো না জিনিসটা। একটু সহজভাবে করে দিন। ধরো কোনো এক জায়গায় রয়েছে 0 থেকে n ইনটু a, এফ অফ এক্স রয়েছে। যদি আমি দেখাতে পারি এফ অফ এ প্লাস এক্স এইটা মানে হলো শুধুমাত্র এফ অফ এক্স, যদি আমি এটা দেখাতে পারি তাহলে এইটাকে চেঞ্জ করে আমি লিখতে পারবো এনটা সামনে চলে আসবে, 0 থেকে শুধুমাত্র এ পড়ে থাকবে আর এফ অফ এক্স লেখা যাবে। কি বললাম কথাটা? যদি এমন কোনো কেস থাকে, যেমন এই জায়গায় দেখো ৮ গুণ রয়েছে, এই যে ৮ গুণ রয়েছে, বোঝা গেছে? যদি আমি দেখাতে পারি যে এফ অফ এ প্লাস এক্স অর্থাৎ পাই প্লাস এক্স এটা মানে শুধুমাত্র এফ অফ এক্স এর সঙ্গে সমান হয়ে যাবে, তাহলে ওই এন সামনে চলে আসে, তাহলে ওই ৮ সামনে চলে আসবে। ওই দেখো সেটাই দিয়েছে এই জায়গায়। তাহলে এই জায়গায় আমি ধরে নিচ্ছি কি, ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমাদের রয়েছে কত, সাইন টু দি পাওয়ার 6x। তাহলে এফ অফ এ প্লাস এক্স, এ মানে হচ্ছে ওই যে সংখ্যার সাইডে যেটা রয়েছে, সংখ্যার সাইডে রয়েছে কত, পাই প্লাস এক্স, তার মানে এক্স এর পরিবর্তে এটা লিখেছি। এই জায়গাও লিখলাম পাই প্লাস এক্স, পাই প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার কত রয়েছে, হোল টু দি পাওয়ার কিন্তু রয়েছে 6, এই যে এই 6টা এই জায়গায় লিখলাম। সাইন পাই প্লাস এক্স মানে হলো মাইনাস সাইন এক্স, তার হোল টু দি পাওয়ার রয়েছে 6, তাহলে সেটা মানে শুধুমাত্র সাইন টু দি পাওয়ার 6, কারণ মাইনাস ওয়ানের মাথায় জোড় সংখ্যা থাকলে মাইনাস ওয়ান ভ্যানিশ হয়ে যায়। তাহলে এইটা মানে কি আমরা এফ অফ এক্স লিখতে পারি? পারি তো? এই যে এফ অফ এক্স মানে তো ওটাই ছিল। তাহলে ওই যে দেখানো গেল এফ অফ এ প্লাস এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। যদি এই ঘটনা ঘটে এন সামনে চলে আসবে, তাহলে এই জায়গাও আমি বলতে পারি এই জায়গায় ৮ খানা সামনে চলে আসবে আর 0 থেকে পাই পড়ে থাকবে আর এই জায়গা পড়ে থাকবে সাইন টু দি পাওয়ার 6x dx, সেটাই তো প্রমাণ করতে দিয়েছিল। ক্লিয়ার কথাটা? জিনিসগুলো বোঝার চেষ্টা করবে যে আমি কি বলছি। এ টু জেড দরকার হলে এই ক্লাসটা একবারের জায়গায় দুবার দেখো, 2x স্পিডে দেখো, কোনো অসুবিধা নেই। কিন্তু জিনিসগুলো বুঝে নাও। খুব সহজ চ্যাপ্টার এটা। এগিয়ে যাব, এরপরে ১০ নম্বর কোশ্চেন। দেখো ১০ নম্বর কোশ্চেনে কি পেলাম? আপার লিমিট লোয়ার লিমিট সমান রয়েছে। কোনো সময় এরকম কোনো কিছু আমি আলোচনা করেছিলাম যে আপার লিমিট আর লোয়ার লিমিট যদি সমান থাকে এবং যদি নিচে একটা মাইনাস থাকে, তাহলে আমি শুধুমাত্র চেক করব এই ফাংশনটা ওয়াট ফাংশন নাকি ইভেন ফাংশন, তাহলেই এর ভ্যালু আমি বলে দিতে পারবো। তাহলে আমি এই জায়গায় কি করছি, যে ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এফ অফ মাইনাস এক্স বের করলাম, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাচ্ছি। তাহলে এক্স এর জায়গায় মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে তার মাথায় তার রয়েছে মানে মাইনাস এমনি ভ্যানিশ হয়ে যাবে। এক্স এর জায়গায় মাইনাস বসালাম, তার স্কোয়ার রয়েছে মানে মাইনাসের কোনো অস্তিত্ব নেই। কিন্তু দেখলাম আল্টিমেটলি এই জায়গাটা মাইনাস চলে এলো এর জন্য, তাই তো? তাহলে ওই মাইনাসটা যদি আমি এই জায়গায় লিখি আর এই পুরো রাশিমালাটার পরিবর্তে এফ অফ এক্স লেখাই যায়, তাহলে মাইনাসটা কি বাইরে বেরিয়ে এলো? মাইনাসটা যদি বাইরে বেরিয়ে আসে তাহলে আমি বলতে পারি এফ অফ এক্স ইজ এ ওয়াড ফাংশন, আর ওয়াড ফাংশন হলে সেটার ভ্যালু কত হয়? 0 হয়। শিখিয়েছিলাম। তাহলে আমরা কি লিখবো ডাইরেক্ট অ্যান্সার? অতএব মাইনাস এ থেকে এ এক্স ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু 0। অ্যান্সার খতম। আর কিচ্ছু করতে হবে না। দেখো ওটাই প্রমাণ করতে দিয়েছিল। পরিষ্কার? পরিষ্কার তো? তাহলে এগিয়ে যাব পরবর্তী প্রশ্নের দিকে। দেখো এর পরে যে প্রশ্নটা রয়েছে আমাদের ১০ এর ২ দাগ। এই জায়গাও আগের অঙ্কটার মতো রয়েছে তো? নিচের লিমিট উপরের লিমিট সমান রয়েছে, একটা মাইনাস রয়েছে, শুধুমাত্র ওয়ার্ড আর ইভেন চেক করব, আর কিচ্ছু চেক করার দরকার নেই। তাহলে এফ অফ এই জায়গায় যেহেতু থিটা রয়েছে তাই থিটা লিখলাম ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। এফ অফ মাইনাস থিটা, তাহলে সাইন অফ মাইনাস থিটা তার রয়েছে কি হোল স্কোয়ার। হোল স্কোয়ার রয়েছে জন্য সাইন অফ মাইনাস থিটা মানে লেখা যায় আসলে মাইনাস সাইন থিটা, তার রয়েছে হোল স্কোয়ার। তাহলে শুধুমাত্র এটা কিন্তু সাইন স্কোয়ার থিটা হয়ে যায়। তাহলে আমি দেখতে পেলাম কি এই জায়গায় মাইনাসটা কোনো জায়গায় নেই, ভ্যানিশ হয়ে গেল। তাহলে এফ অফ থিটা ইজ এ ইভেন ফাংশন। আর ইভেন ফাংশন হলে আমি কি বলেছিলাম, নিচের লিমিটটা হয়ে যাবে 0, সামনে একটা আসবে 2। তাহলে ওটাকে আমরা পরিবর্তন করে কি লিখতে পারি, যে মাইনাস পাই থেকে পাই আর রয়েছে সাইন স্কোয়ার থিটা ডি থিটা।
এটার পরিবর্তে 2 ইন্টু 0 থেকে পাই সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা লেখা যায়। সরে দাঁড়ালাম একটু। আচ্ছা, এবার 2 সাইন স্কোয়ার থিটা এটাকে কি লেখা যায়? 2 সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস কস 2 থিটা। আর এই রইল আমাদের ডি থিটা। এর ইন্টিগ্রেশন করলে কি হয়? থিটা। আর কস 2 থিটার ইন্টিগ্রেশন করলে কি হয়? সাইন 2 থিটা বাই নিচে পড়ে রইল 2। আর লিমিট রয়েছে আমাদের 0 থেকে পাই। আপার লিমিট যদি বসাই তাহলে এই জায়গা পড়ে থাকে পাই। সাইনের সাইডে পাই থাকলে সবকিছু ও 0 করে দেয়। সে -0 লেখো আর +0 লেখো একই কথা। 0 বসালে 0, সাইনের সাইডে 0 থাকলে সেটাও 0। তাহলে অ্যান্সার কত পড়ে রইল? পাই। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল হয়তো। 10 দাগের এটা কত দাগ? 10 দাগের 2 দাগ। আমি একটু দেখে নিচ্ছি ততক্ষণ তোমরা টুকে নেবে। আর যতক্ষণ আমি সাইডে দাঁড়াবো তোমরা ভিডিও পজ করে নেবে এবং অ্যান্সার করে নেবে। সঠিক আছে অ্যান্সারটা। ওকে? চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। পরবর্তী প্রশ্নে কি বলেছে? এই জায়গায় সেম অঙ্ক রয়েছে। 0 থেকে পাই রয়েছে। নিচের লিমিট 0 রয়েছে। নিচের লিমিট 0 থাকলে x এর জায়গা আপার লিমিট মাইনাস x লেখা যায়। তাহলে এইটা যদি i হয় তাহলে আমি কি বলতে পারি যে 0 থেকে পাই রয়েছে সাইন কিউব এই যে পাই মাইনাস থিটা ইন্টু কস টু দি পাওয়ার 7 পাই মাইনাস থিটা। এই জায়গায় রইল ডি থিটা। কেন লিখলাম? নিচের লিমিট 0 হলে আপার লিমিট মাইনাস থিটা বা এক্স যা থাকবে সেটা লেখা যাবে। তাহলে এই জায়গায় দেখো সাইন পাই মাইনাস থিটা মানে শুধুমাত্র কিন্তু সাইন থিটা। তাহলে এটা হলো সাইন কিউব থিটা। কস পাই মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা। তার মাথায় 7 মানে মাইনাসটা কিন্তু বাইরে বেরিয়ে গেল। তাহলে এখানে হলো কস টু দি পাওয়ার 7 থিটা। দেখো এগুলো ছিল কি আমার আই। এবার খেয়াল করে দেখো তো এটাই তো প্রশ্নে ছিল। তাহলে আমি কি পেলাম? i = -i, 2i = 0। সেখান থেকে বলা যায় i = 0। i মানেই তো ওই রাশিমালাটা ছিল। তাহলে এর ভ্যালুটা কত হয়ে গেল? এর ভ্যালু কিন্তু 0 হয়ে গেল এবং অ্যান্সার সঠিক আছে 11 দাগের। ওকে? এই ছিল আমাদের কোশ্চেনটা। এগিয়ে যাব পরবর্তী প্রশ্নের দিকে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে একটু দেখে নাও। নেক্সট প্রশ্ন রয়েছে একদম আগের অঙ্কটার মতন শুধুমাত্র ওয়ার্ড ইভেন চেক করলেই হয়ে যাবে। কারণ নিচের লিমিট উপরের লিমিট সমান রয়েছে। f of x = sin to the power 7x dx। তাহলে f of -x, x এর জায়গা মাইনাস বসিয়ে দিলাম। হোল টু দি পাওয়ার রয়েছে 7। সাইনে মাইনাস থাকলে সাইন মাইনাসটা বাইরে বের করে দেয়। তার হোল টু দি পাওয়ার রইল 7। তাহলে এটাকে বলতে পারি কি মাইনাস বাইরে থেকে গেল আর সাইন টু দি পাওয়ার 7x কারণ মাইনাসের মাথায় বিজোড় সংখ্যা থাকলে মাইনাস এমনিই বাইরে বেরিয়ে যায়। তাহলে এটা কি ফাংশন হয়ে গেল? অড ফাংশন। আর অড ফাংশন হলে তার ভ্যালু কত হয়ে যায়? 0। সেটাই তো প্রমাণ করতে দিয়েছিল। কিন্তু লিখতে হবে ভাষাটা f of x is a odd ফাংশন। অড ফাংশনের বাংলা নামও লিখে নিও যদি দরকার হয়। অযুগ্ম অপেক্ষক। তাহলে এই জায়গায় লিখে দেব যে অতএব, অতএব কত রয়েছে? -π/2 থেকে π/2 sin to the power 7x dx = 0। ক্লিয়ার? এগিয়ে যাব পরবর্তী প্রশ্নের দিকে। পরবর্তী প্রশ্ন রয়েছে যেটা 12 দাগের 2 দাগ। এটা তোমাদের আমি একটু হোমওয়ার্ক দিয়ে দিলাম। কারণ এই টাইপের অঙ্ক তো করিয়ে দিয়েছি কয়েকটা। এটা হোমওয়ার্ক থাকছে তোমাদের। একদম সেম অঙ্ক দেখো। কোন জায়গায় দেখো পার্থক্যই নেই। পার্থক্য আছে কি কোনো জায়গায়? কোনো জায়গায় কিন্তু পার্থক্য নেই। তাহলে এগিয়ে যাব পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, এই যে রয়েছে আমাদের অঙ্কটি দেখো। একদম নিচের লিমিট কত রয়েছে? 0। নিচের লিমিট 0 থাকলে শুধুমাত্র থিটার জায়গায় আপার লিমিট মাইনাস থিটা লেখা যায়। তাই তো? তাহলে এটাকে যদি আমরা i ইমাজিন করি, i = 0 থেকে পাই রয়েছে আমাদের। sin 4 রয়েছে। থিটার জায়গা পাই মাইনাস থিটা বসিয়ে দিলাম ডি থিটা। বাই নিচে রয়েছে সাইন থিটার জায়গা পাই মাইনাস থিটা লিখে দিলাম। ক্লিয়ার কথাটা? তাহলে এই যে আই রয়েছে আমাদের, এটা কি রয়েছে? 0 থেকে পাই সাইন 4 পাই মাইনাস 4 থিটা বাই এই জায়গা কি রয়েছে? সাইন থিটা। কেন এটা সাইন থিটা লিখলাম? কারণ সাইন পাই মাইনাস থিটা মানে শুধুমাত্র সাইন থিটা, তাই ওটা লিখলাম। এবার ইমাজিন করো 4 পাই মাইনাস 4 থিটা। 4 পাই কতটুকু? একটা পাই, দুটো পাই, তিনটে পাই, চারটে পাই মাইনাস 4 থিটা মানে চতুর্থ পদে রয়েছে। চতুর্থ পদে যদি সে থাকে তাহলে তার ভ্যালু কিন্তু নেগেটিভ হয়। তাহলে এই জায়গায় আমি বলতে পারি i = 0 থেকে পাই। যেহেতু এটা জোড় সংখ্যা, জোড় হলে চেঞ্জ হয় না। আর এখানে 4 থিটা বসিয়ে দিলাম।
নেগেটিভ কেন রয়েছে তার ব্যাখ্যাটা আমি করলাম, আর নিচে রয়েছে সাইন থিটা ডি থিটা। তাহলে এটাই তো প্রশ্নে ছিল। তাহলে ওটার পরিবর্তে আমি কি লিখতে পারি? আই লিখতে পারি। তাহলে পেলাম কি i is equal to minus I, 2i is equal to 0, তাহলে i is equal to 0 হয়ে গেল, অ্যান্সার খতম। নিশ্চয়ই তোমাদের 0 প্রমাণ করতে দিয়েছিল 13 দাগের অঙ্কটা। একদম সঠিক 0ই প্রমাণ করতে দিয়েছে। ক্লিয়ার? তাহলে 13 নম্বর কোশ্চেনও কিন্তু আমি করিয়ে দিলাম। চলে যাব 14 নম্বর কোশ্চেনে। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই, খুবই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মন দিয়ে দেখবে কিন্তু। এটাকেও সেম লজিক, আই ধরে নিলাম। আর লোয়ার লিমিট 0 হলে আর কতবার বলবো ভাই? লোয়ার লিমিট 0 হলে এক্স এর জায়গায় কি লেখা যাবে? আপার লিমিট মাইনাস এক্স। ক্লিয়ার কথাটা? এই জায়গায় অনেকে ভাবছে স্যার এতগুলো ফার্স্ট ব্র্যাকেট কেন দিয়েছেন? সেকেন্ড ব্র্যাকেট তো দিতে পারতেন। তোমার যত খুশি পছন্দ তুমি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো। ব্র্যাকেট মানে কি? শুধু আলাদা করা বোঝায়, আর কিচ্ছু না। তাহলে এই যে রইলো আমাদের আই, এই জায়গায় রইলো 0 থেকে π/2 লগ tan π/2 মাইনাস থিটা মানে হচ্ছে cot থিটা, তাই আমি এটা লিখলাম। এইবার দেখো তো এটাকে কি লেখা যায়? i is equal to 0 থেকে π/2 লিখলাম আমি। cot থিটাকে কি লেখা যায়? 1/tan থিটা লেখা যায় তো? জড়িয়ে গেল এই জায়গায়, তাই এটা আলাদা করে দিই। 1/tan x লেখা যায় তো? এইবার বলো তো, লগে যদি ভাগ থাকে, ভাগটাকে কি আকারে লেখা যায়? বিয়োগ আকারে লেখা যায়। তাই আমি এটাকে ভেঙে বিয়োগ আকারে লিখছি। i is equal to 0 থেকে π/2 log 1, তার সঙ্গে d থিটা কেন লিখলাম এখানে? দেখেছো মাতুব্বর আমি। dx ছিল তো প্রশ্নে। dx, তাহলে এই যে লিখলাম dx বিয়োগ 0 থেকে π/2, আর এই জায়গায় রইল log, আর এই জায়গায় রইল tan x dx। এবার আমি একটা প্রশ্ন করি তোমাদের। লগ অন এর মান কত হয়? লগ অন এর মান কিন্তু 0 হয়। এটা সবাই জানো তোমরা। এই সাইডে আমি লিখি। তাহলে এই যে আমার পড়ে রয়েছে i, এই যে লিখলাম লগ অন এর মান কত হয়? 0 হয়। তাহলে এই জায়গায় আমি লিখলাম এই যে 0 মাইনাস এই জায়গায় রয়েছে কত আমাদের? এই যে রাশিমালাটা রয়েছে, ওই রাশিমালাটাই দেখো তো এই জায়গায় ছিল কিনা? ওই রাশিমালাটা এই জায়গায় ছিল তো? তাহলে ওটাকেও কি লেখা যায়? ওটাকেও কিন্তু i লেখা যাবে। তাহলে এই যে i লিখলাম। ওই i যদি এইদিকে নিয়ে আসি 2i is equal to 0, তাহলে i is equal to শুধুমাত্র 0। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ক্লিয়ার কথাটা? তাহলে এই ছিল আমাদের কিন্তু 14 নম্বর প্রশ্ন। তাহলে এগিয়ে যাব তার পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, অঙ্কটা আরেকবার বলছি। কি রয়েছে? শুধুমাত্র আপার লিমিট মাইনাস এক্স লিখেছি, তারপর এখানে 1/tan থিটা করেছি, লগে ভাগ থাকলে বিয়োগ আকারে লেখা যায়। তাহলে আমার লগ অন এর মান 0, তাই এখানে 0 বসিয়েছি, আর ওটা মানে তো i, কারণ ওটাই প্রশ্নে ছিল। i এইদিকে আসলে হয় 2i, 2i is equal to 0, i is equal to 0। ক্লিয়ার কথাটা? তাহলে এগিয়ে যাব পরবর্তী প্রশ্নের দিকে, 15 দাগের অঙ্কটা। এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্ক দিয়ে দিই কারণ সেই একই অঙ্ক, একইভাবে করতে হবে এটা। একইভাবে করবে, শুধুমাত্র x এর জায়গা 2π মাইনাস x লিখে দেবে, দেখবে অটোমেটিক অ্যান্সার হয়ে যাবে। একই অঙ্ক। চলে যাব 16 নম্বর প্রশ্ন। দেখো আপার লিমিট লোয়ার লিমিট সমান রয়েছে। যদি সমান থাকে ওয়ার্ড আর ইভেন চেক করতে হবে, আর কিচ্ছু চেক করার দরকার নেই। তাহলে f অফ x ইজ ইকুয়াল টু x ইনটু রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। f অফ মাইনাস x, তাহলে এই জায়গা হবে কি? x এর জায়গা মাইনাস x রুট ওভার অফ a স্কোয়ার। x এর জায়গা যদি মাইনাসও বসাই, তার a স্কোয়ার রয়েছে, ও মাইনাস আর ইফেক্ট পড়বে না কিন্তু। এক্স এর জায়গা বসাচ্ছি ভাই, এই মাইনাসটা তো বাইরের জগতে জিনিস। আমি এক্স এর জায়গা মাইনাস এক্স বসাচ্ছি, তার স্কোয়ার রয়েছে মানে কি ও স্কোয়ারই হয়ে যাবে। ওই মাইনাসের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। তাহলে এটাকে আমি বলতেই পারি মাইনাস এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স এর যে মাইনাসটা ছিল, সেই মাইনাস যদি বাইরে বেরিয়ে যায়, সেই ফাংশনটা কি ফাংশন হয়? ওয়াট ফাংশন। তাহলে এফ অফ এক্স ইজ এ ওয়াট ফাংশন। আর ওয়াট ফাংশন যদি হয়, তাহলে তার ভ্যালু কত হয়ে যায়? কত হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে রইল মাইনাস এ থেকে এ এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ার নয়, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার 16 নম্বর কোশ্চেন। ক্লিয়ার? এগিয়ে যাব পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের 17 নম্বর প্রশ্ন। এটাও সেম ভাবে দেখাই যাচ্ছে, এটাও ওয়াট ফাংশন হবে এবং এর ভ্যালুটাও 0 হবে, কারণ এই জায়গায় যে মাইনাসটা বসাবো সাইনের, সেই মাইনাসটা কিন্তু একদম বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে যাবে। বাইরে বেরিয়ে গেলেই কি হবে? মাইনাস বাইরে বেরিয়ে গেলে ওয়াট ফাংশন, আর ওয়াট ফাংশনের ভ্যালু 0। তাহলে করে নাও হোমওয়ার্ক। এটাও কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকছে। হোম ক্লিয়ার কথাটা? তাহলে এবার এগিয়ে যাব আমরা 18 নম্বর প্রশ্নের দিকে। 18 নম্বর প্রশ্নে কি রয়েছে? 0 থেকে π/2 রয়েছে।
দেখো, সরি 18 নম্বর প্রশ্ন নেই, 17 নম্বর প্রশ্ন পর্যন্তই কি শেষ? হ্যাঁ, তারপর এটা বর্ণনামূলক প্রশ্ন। এটা কিন্তু বর্ণনামূলক প্রশ্ন। ওকে? বর্ণনামূলক প্রশ্নের আমি ৩ দাগ থেকে শুরু করছি। ৩ দাগ থেকে ১৪ দাগ একই লজিকে যাবে। ৩ দাগ থেকে ১৪ দাগ একই লজিকে যাবে। মানে ওই অঙ্ক করাতে, করাতে একটা টালে চলে গেছি তো আমি বলছি 18 নম্বর প্রশ্ন। কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন শেষ হলো। এবার বর্ণনামূলক প্রশ্নটা শুরু হলো। এই বর্ণনামূলক প্রশ্নের ৩ দাগ থেকে ১৪ দাগ একই নিয়মে যাবে। একটা শিখিয়ে দিলেই তোমরা বাদবাকি সব পারবে। নিজেরাই করে নিতে পারবে। দেখিয়ে দিই আমি। এই অঙ্ক কি করে করবে? সেই একই লজিকে x এর জায়গা কি করতে হবে? আপার লিমিট মাইনাস x লিখবো। তাহলে এই যে i is equal to 0 থেকে পাই রইলো। এটাকে কিন্তু আমি ১ নম্বর ইকুয়েশন ধরে নিচ্ছি আমি। এটা i is equal to, এই যে i is equal to ওটাকে ১ নম্বর ইকুয়েশন ধরে নিয়েছি। এইবার x এর জায়গায় আমি কি করব? x এর জায়গা π/2 মাইনাস x লিখব। লিখলাম। নিচেও x এর জায়গায় আমি π/2 মাইনাস x লিখলাম। আর এই জায়গাও x এর জায়গায় π/2 মাইনাস x লিখলাম। ক্লিয়ার হলো? তাহলে আমি কি দেখতে পাচ্ছি কি পড়ে রয়েছে? পড়ে রয়েছে 0 থেকে π/2, এটা রয়েছে cos x dx, আর এটা রয়েছে কি cos x প্লাস sin x। এটাকে আমি ২ নম্বরে নাম দিলাম। ২ নম্বর নাম দিলাম। পরিষ্কার? এবার এই দুটো আমরা যুক্ত করে দেব। যুক্ত করে দিলে এই যে i প্লাস i মানে কত হলো? তাহলে এই জায়গায় ভাষাটা লিখব ১ যোগ ২ করে পাই। ২ করে পাই। ভালো করে খেয়াল করবে কিন্তু। কি যুক্ত করছি আমরা? এই i আর i যুক্ত করলে কত হয়? 2i। এই যে লিখলাম 2i। 0 থেকে π/2 এখানেও আছে, এখানেও আছে। লিখলাম 0 থেকে π/2। এখানে রয়েছে কি? sin x বাই নিচে কি রয়েছে? sin x প্লাস cos x। এখানে কি রয়েছে? এখানে রয়েছে cos x বাই sin x প্লাস cos x। ভালো করে দেখো তো, তাই রয়েছে না? এই যে যখন যুক্ত করলাম 2i লিখলাম। এই দুটো সেম রয়েছে তাই এই যে লিখলাম sin x বাই এটা, এই যে লিখলাম cos x বাই এটা, এই যে লিখলাম। তাহলে এর লসাগু নিশ্চয়ই আমরা করতে পারবো। লসাগু করার চেষ্টা করি এটাকে। করি? দেখো লসাগু যখন এটাকে আমি করব, তাহলে এই জায়গা বাঁদিকে রয়েছে 2i ইন্টিগ্রেশন 0 থেকে π/2। লসাগু একই জিনিস হলো, কি জিনিস? sin x প্লাস cos x লিখলাম লসাগু sin x প্লাস cos x। উপরে রয়েছে sin x প্লাস cos x তাই উপরে লিখলাম sin x প্লাস cos x। আর সাইডে রয়েছে আমাদের dx। এ দুটো কেটে যাবে? তাহলে 2i is equal to 0 থেকে π/2, এই দুটো কেটে গেলে শুধুমাত্র dx থাকে। তাহলে 2i is equal to dx এর ইন্টিগ্রেশন x, আর এই জায়গায় রইল 0 থেকে π/2। তাহলে 2i is equal to π/2 যদি এখানে বসাই π/2 মাইনাস 0 বসালে 0। তাহলে ওপরে থাকলো। আমার তো দরকার i এর মান ভাই। তাহলে ২ যদি ওইদিকে নিয়ে যাই পড়ে থাকে কত? π/4। তাহলে এটাই হলো আমাদের ইন্টিগ্রেশনের মান। সেটাই তো আমাদের জিজ্ঞাসা করেছে। সেটাই জিজ্ঞাসা করেছে না? তাহলে এই জায়গা থেকে ৩ দাগ, ৪ দাগ, ৫ দাগ যা অঙ্ক রয়েছে এই একইভাবে এগোতে হবে তোমাকে। একইভাবে তুমি পরপর করে করবে। অঙ্কটা কি করবে? x এর জায়গায় আপার লিমিট মাইনাস x লিখবে। কিছুটা দূরে গিয়ে ২ নম্বর ইকুয়েশন দেবে। দুটো যোগ করে দেবে। যোগ করে দিলে দেখবে ওই সব কেটে যাবে। কেটে গেলে ওটারও দেখবে π/4 অ্যান্সার হবে। মেক্সিমাম সব অঙ্কের উত্তরই এখানে π/4 ই হবে। কারণ একই ধারাবাহিকতা হবে। ২য় নম্বর একটা অঙ্ক দেখাই, তোমাদের আরো মাথাটা পরিষ্কার হয়ে যাবে। দেখো। এর পরের যে অঙ্কটা রয়েছে এটাও দেখো, এই দেখো একই তোমাদের মাথা তখন পরিষ্কার হয়ে যাবে। এর উত্তরও π/4 হবে দেখেই বোঝা যাচ্ছে। এটাকে আমি নাম দিলাম ১ নম্বর। তাহলে এই জায়গা i is equal to 0 থেকে π/2 আমি লিখলাম √sin x এর জায়গায় আমি বসালাম কত? π/2 মাইনাস x। আর এই জায়গাও বসিয়ে দিলাম √sin x এর জায়গায় বসিয়ে দিলাম π/2 মাইনাস x প্লাস √cos π/2 মাইনাস x আমি বসিয়ে দিলাম। আর সাইডে রয়েছে আমাদের dx। এবার নিজে ভাবো তো, কি ভাববে নিজে? এই যে 0 থেকে π/2 আমার থেকে গেল। sin π/2x মানে কি? সেটা হচ্ছে cos x লেখা যায় π/2 মাইনাস x মানে ৯০ ডিগ্রি থেকে বিয়োগ করলে কি লেখা যায়? cos x লেখা যায়। তাহলে এটাকেও তো লেখা যাচ্ছে √cos x। আর এটাকেও তো লেখা যাচ্ছে √sin x dx। দেখো এটাকেও যদি আমরা ২ নম্বর নাম দিই, তাহলে ইমাজিন করো তো এই যে i যোগ i করলাম, ১ যোগ ২ করলাম, ১ যোগ ২, ১ যোগ ২ করে পাই। ১ যোগ ২ যদি আমরা করে দিই তাহলে কি পাবো? 2i is equal to এখানেও থাকবে 0 থেকে π/2। এই জায়গাও সেম ভাবে দেখো প্রথমটায় কি রয়েছে?
রুট ওভার অফ সাইন এক্স প্লাস রুট ওভার অফ কজ এক্স, আর উপরে কি রয়েছে রুট ওভার অফ সাইন এক্স। ওকে, প্লাস এই জায়গায় রয়েছে কত দেখো, রুট ওভার অফ কজ এক্স বাই নিচে রয়েছে কি রুট ওভার অফ কজ এক্স প্লাস রুট ওভার অফ সাইন এক্স, সাইডে রয়েছে আমাদের ডিএক্স। তাহলে এই জায়গায় সেম ভাবে লসাগু একই হবে, উপরেও একই রাশিমালা আসবে, কেটে যাবে। তাহলে সেই জিনিসটাই এখানে লিখছি আমি, এই যে পড়ে রয়েছে 2i ইজুগাল টু 0 থেকে পাই বাই 2, উপরের যদি লসাগু করে দিই লসাগু সাইন এক্স তার রুট প্লাস রুট ওভার অফ কজ এক্স, আর উপরেও সেম জিনিস আসবে, দেখো উপরেও সাইন এক্স তার রুট প্লাস রুট ওভার অফ কজ এক্স, সাইডে রইল শুধুমাত্র ডিএক্স। তাহলে এই জায়গা পড়ে রইল 2i, কেটে যাবে, 0 থেকে পাই বাই 2 পড়ে থাকবে, ডিএক্স পড়ে থাকবে, আর করে দেওয়া লাগবে। এরপরে কি হবে, এর ইন্টিগ্রেশন করলে 2i ইকুয়াল টু শুধুমাত্র x, আর এই জায়গা রইল 0 থেকে পাই বাই 2। তাহলে 2i ইকুয়াল টু শুধুমাত্র আপার লিমিট বসালাম, মাইনাস লোয়ার লিমিট 0 বসালে ওটা 0ই হয়ে যায়, তার লিখলাম না। তাহলে i ইকুয়াল টু এর অ্যান্সার কত হলো, পাই বাই 4। সেটাই তো আমি শুরুতে বলেছিলাম, সেটাই আমি শুরুতে বলেছিলাম না। ক্লিয়ার হলো কথাটা? একদম সেম দেখো, হুবহু এর পরের অঙ্কটাও যদি দেখাই একই হবে। তাহলে এই ক্যাটাগরির মধ্যে যে কটা অঙ্ক পড়বে আমি একটু বলে দিই। তোমরা যদি করো ৮ নম্বর অঙ্কটা, তোমরা যদি করো ১১ নম্বর অঙ্কটা, তোমরা যদি করো ১২ নম্বর অঙ্কটা, ১৩ নম্বর অঙ্কটা, ১৪ নম্বর অঙ্কটা হুবহু সেম ক্যাটাগরির মধ্যে যাবে। একদম মানে উত্তর প্রত্যেকটারও। তবে ১০ নম্বর অঙ্কটা প্রয়োজনে দেখে নাও, সবগুলোর উত্তরও দেখো পাই বাই 2 পাই বাই 4ই আছে। তাহলে ডিফারেন্টের মধ্যে ৫ দাগের অঙ্কটা আমি একটু করে দিই। ৫ দাগ ৬ দাগ দেখবে, ওগুলো ৫ দাগ ৬ দাগ করালেই বাদবাকি ধারণা তোমাদের চলে আসবে। তারপর কিছু হোমওয়ার্ক দিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করে দেবো। তাহলে চলে যাব ৫ নম্বর কোশ্চেনটা, একটু আলাদা আছে কিন্তু এই একই লজিকেই যাবে। দেখো, এই যে রইলো আমাদের, এটাকে i ধরে নিলাম, i ইজুগাল টু ধরে নিলাম i ইজুগাল টু, ওকে, i ইজুগাল টু যদি আমি এটা ধরে নিই, দেখো i ইজুগাল টু যদি আমি এটাকে ধরে নিই, হ্যাঁ, এটাকে ১ নম্বর নাম দিয়ে রাখি। তাহলে এই যে আমাদের i পড়ে রইল, 0 থেকে পাই পড়ে রইল, x এর জায়গা পাই মাইনাস এক্স বসালাম, cos স্কোয়ার পাই মাইনাস এক্স বসালাম, dx পড়ে রইল। i রেখে দিলাম আমি, 0 থেকে পাই রেখে দিলাম আমি, আর এখানে পাই মাইনাস এক্স সেটাও রেখে দিলাম আমি। cos স্কোয়ার পাই মাইনাস এক্স, cos পাই মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস cos এক্স, তার স্কোয়ার রয়েছে, তাহলে স্কোয়ার থাকলে মাইনাসটা ভ্যানিশ, একদম ফাঁকা হয়ে যাবে। তাহলে cos স্কোয়ার শুধুমাত্র এক্স থাকে। এবার এটাকে ভিতরে গুণ করে দেবো। তাহলে গুণ করে দিলে কি পড়ে থাকে, 0 থেকে পাই, পাই ইন্টু cos স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, মাইনাস এই মাইনাসটা লিখলাম, 0 থেকে পাই, এই জায়গা রইল এক্স কজ স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, এটা হলো ডিএক্স। ওকে, এইটা সেটাই তো প্রশ্নে ছিল। তাহলে ওটাকে আমরা আই লিখতে পারি, ওই আই এইদিকে আসলে হবে 2i ইজুকাল টু 0 থেকে পাই রইল আমাদের। এই পাই বাবা জীবনকে বাইরে বের করে দিলাম, একে একটা 2 দিয়ে ভাগ করলাম, এখানে একটা 2 দিয়ে গুণ করলাম, cos স্কয়ার x dx লিখলাম। কেন ভাগ আর গুণ করলাম? কারণ অঙ্ক লিখতে লিখতে আমার মাথায় চলে এসছে 2 cos স্কয়ার থিটা যদি না লিখি তাহলে এটাকে ফর্মুলায় ফেলা যাবে না। তাই জন্য আমি এটা 2 গুণ করে নিয়েছি, 2 cos স্কয়ার থিটার ফর্মুলা ফেললেই এবার অঙ্কটা হয়ে যাবে। সেটা এই সাইডে করব কি? এই সাইডেই করে দিই, আর অন্য পেজে যাব না। তাহলে আমি এই জায়গা পেয়েছি 2i। ওকে, আচ্ছা 2i কে একবারে i লিখে নিই, তাহলে i ইকুয়াল টু পাই বাই 4, তাহলে আর ওই 2 2 এর ঝামেলা থাকবে না। i ইকুয়াল টু পাই বাই 4, 2টাকে ভাগ করে দিয়েছি। 0 থেকে পাই রয়েছে, 2 cos স্কয়ার থিটাকে লেখা যায় 1 প্লাস cos 2 থিটা, আর এই জায়গায় রয়েছে আমাদের dx। একটু সরে দাঁড়াচ্ছি, দেখে নাও, দেখে নিলে, দেখে নিলে। তাহলে এই যে রয়েছে আমাদের i ইকুয়াল টু পাই বাই 4 আমি লিখলাম, আর এই জায়গা রয়েছে আমাদের কত, এই জায়গা রয়েছে আমাদের ১ ১, তার ইন্টিগ্রেশন করলে হয় x, cos থিটার ইন্টিগ্রেশন করলে হয় sin 2x বাই নিচে রইল 2, কারণ 2x এর ডেরিভেটিভ, আর 0 থেকে রয়েছে পাই। তাহলে i ইকুয়াল টু এই পাই বাই 4 থাকলো, x এর জায়গা আমি পাই বসিয়ে দিলাম, সাইনের সাইডে পাই থাকা মানে 0, আগেও বলেছিলাম একটা অঙ্কে
0 বসালে সেটা 0 হয়, সাইনের সাইডে 0 বসালেও সেটা 0 হয়। তাহলে অ্যান্সার কি হলো? পাই স্কোয়ার বাই 4, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে দাঁড়ালো। সরে দাঁড়ালাম। দেখে নেবে যখন সরে দাঁড়াবো ভিডিওটা পজ করে নেবে, নোট যা করতে হবে লিখে নেবে। বোঝা গেছে? তাহলে এই ছিল আমাদের ৫ নম্বর কোয়েশ্চেন। এবার ৬ নম্বর কোয়েশ্চেনের কথাও যদি বলো একইভাবে যাবে। তুমি এখানে x এর জায়গায় আপার লিমিট মাইনাস x লিখবে। কিছুটা পরে গিয়ে দেখবে একটা i পাবে, ওটা এইদিকে আনবে। আর যেটুকু পড়ে থাকবে নির্দিষ্ট সমাকল, বা আমরা সমাকল যেমন লজিকে শিখেছি সেই লজিকে তাকে সমাকল করে দেবে, লিমিট বসিয়ে দেবে, আর কিচ্ছু থাকবে না। ক্লিয়ার? তাহলে এইবার আমি যে অঙ্কগুলো করাবো এর মধ্যে ইম্পোর্টেন্ট অঙ্ক আর কি রয়েছে? সবই একই লজিকের অঙ্ক। তোমরা একটা কাজ করো। কি কাজ? যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো এবার তোমরা হোমওয়ার্ক করো। কারণ সব একই লজিকে। আর একই লজিকের অঙ্ক কত করাতে ইচ্ছা করে বলো? ডিফারেন্ট লজিকের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমি আগামী পর্বে তোমাদের আলোচনা করব। ৩ টে অঙ্ক খুব গুরুত্বপূর্ণ রয়েছে এই চ্যাপ্টারে, সেটাও আমি আলোচনা করব এবং মড ফাংশন নিয়েও আমি কিন্তু আলোচনা করব আগামী পর্বে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। বাদবাকি যত অঙ্ক রয়েছে হোমওয়ার্ক কিন্তু তোমরা করে নেবে। ওকে? টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।